ড্রামার একদম শুরুতে আমরা দেখতে পাই একটি টেরেসে দাঁড়িয়ে আছেন একটি মহিলা। তার মুখে গভীর দুশ্চিন্তার ছাপ। ফোনে কারোর সাথে তিনি কথা বলছিলেন। মহিলাটি কাঁপা কাঁপা গলায় বলছিলেন, তুমি তো চাও আমি মরে যাই, তাহলে তাই হোক। এরপর আর কিছু না বলে হঠাৎ ফোনটা কেটে দিলেন। এক মুহূর্তের মধ্যেই মহিলাটি নিচে ঝাঁপ দিলেন। এদিকে একটি ছোট্ট মেয়ে চারপাশে খুঁজেও মহিলাটিকে না পেয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ছাদে উঠছিল। ঠিক তখনই তার চোখের সামনে ঘটে গেল ভয়াবহ সেই দৃশ্য। মেয়েটি ভয়ে চিৎকার করে ওঠে। আর ঠিক সেই মুহূর্তে নায়না নামের এক মেয়ে ঘুম থেকে লাফিয়ে ওঠে। আমরা বুঝতে পারি এতক্ষণে যা দেখছিলাম সবই ছিল নায়নার স্বপ্ন, কিন্তু এই স্বপ্ন আসলে তার অতীতের ভয়ঙ্কর এক স্মৃতি। নায়না যখন ছোট ছিল তার মা এইভাবে তার চোখের সামনে ছাদ থেকে ঝাঁপ দিয়ে তার প্রাণ দিয়েছিল। সেই দৃশ্য এখনো প্রতিদিন তার ঘুম ভাঙায়। নায়না ফ্রেশ হয়ে কাজে যাওয়ার জন্য প্রস্তুত হয়। পথে তার সঙ্গে দেখা হয় এক মহিলা সরাসরি নায়নাকে বলেন, তোমার বাবার ব্যবসা লোকসানে চলছে, তাই প্রতিবন্ধীদের জন্য তোমার তৈরি করা স্কুলটা বন্ধ করে দিতে হবে। নায়না কথা বলতে পারে না, তাই ইশারায় সে বোঝায় ওই স্কুল তার মা তৈরি করেছিলেন, তাই সেটি কখনো নায়না বন্ধ হতে দেবে না। এই কথা শুনে মহিলা চুপ করে গেলেও তার চোখে মুখে এক ধরনের ঠান্ডা হিসাব যেন ঝলসে উঠছিল। হঠাৎ মহিলা নায়নাকে গাড়িতে উঠতে বলেন। গাড়ি থামলো একটি নির্জন জায়গায়। নায়না কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ দুজন অচেনা লোক এসে তাকে শক্ত করে ধরে বেহুশ করে দেয়। এবার আমরা জানতে পারি এই মহিলার নাম জিয়া, আর তিনি নায়নার সৎমা। জ্ঞান ফেরার পর নায়না দেখলো সে একটি বিছানায় শুয়ে আছে। আসলে তার সৎমা এক অজানা লোকের কাছে তাকে বিক্রি করে দিয়েছে। নায়না আতঙ্কে হোটেল রুম থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সেই লোকের বডিগার্ডরা তার পিছু ধাওয়া করে। দৌড়াতে দৌড়াতে সে এক ওয়েটারের সামনে এসে পড়ে। সাহায্য চাইতে ওয়েটার তড়িঘড়ি করে একটি রুমের ভেতরে ঢুকিয়ে দেয় নায়নাকে, যাতে ওদের হাত থেকে বাঁচানো যায়। কিন্তু সেই রুমে ছিল গামিং নামের এক ছেলে, যার খাবারের মধ্যে কেউ ক্ষতিকর ড্রাগ মিশিয়ে দিয়েছিল। ফলে তীব্র বুক ব্যথা নিয়ে সে কাতরাচ্ছিল। নায়নাকে দেখে গামিং বিরক্ত গলায় জিজ্ঞেস করে, তুমি কে? নায়না ইশারায় জানালো কিছু খারাপ লোক তাকে তাড়া করেছে, তাই বাধ্য হয়ে এখানে সে আশ্রয় নিতে এসেছে। কিন্তু বোবা নায়নার কথা গামিং তেমন বুঝতেই পারল না। হঠাৎ ড্রাগের প্রভাবে নিয়ন্ত্রণ হারিয়ে নায়নার সঙ্গে জোরাজোরি করতে শুরু করে দেয় গামিং। কষ্ট করে নায়না নিজেকে ছাড়িয়ে পালানোর চেষ্টা করে। ঠিক তখনই আমরা লক্ষ্য করি জানালার বাইরে থেকে কেউ একজন লুকিয়ে সেই পুরো ঘটনাটির ছবি তুলে রাখছিল। এর পরের দৃশ্যে নায়না বাড়ি ফিরে আসে। নায়না বাড়ি এসে তার বাবাকে তার সৎমায়ের সব ঘটনা খুলে বলে, কিন্তু তার বাবা তার দ্বিতীয় স্ত্রীর পক্ষ নিয়েই দাঁড়ায়। আমি বেঁচে থাকতে তোমরা আমার মায়ের স্কুলের কোনো ক্ষতি করতে পারবে না। নায়নার বাবা ক্ষিপ্ত হয়ে তার গায়ে হাত তোলে আর বলে, ওই চরিত্রহীনা মহিলার নাম যদি আর মুখে আনার সাহস করো তাহলে তোমার খবর আছে। এদিকে অফিসে গামিংকে দেখানো হয়। তার অ্যাসিস্ট্যান্ট এসে একটি মেয়ের ছবি দেখে বলে, কাল রাতে আমরা আপনার রুমে এই মেয়েটিকে পাঠিয়েছিলাম। ছবি দেখে গামিং অবাক হয়, কারণ রাতের সেই মেয়ের সাথে এই ছবির মেয়ের কোনো মিল নেই। অন্যদিকে নায়নার সৎ বোন নায়না আর গামিংয়ের সেই ভাইরাল হওয়া ছবিগুলো তার বাবাকে এনে দেখাচ্ছিল। আর তার সৎ বোন তার বাবাকে বলছিল, দেখে মনে হচ্ছে নায়না আর গামিংয়ের মধ্যে কিছু চলছে। এই কথা শুনে তার সৎমা বলে ওঠে, প্রথমে মেয়ের মা গামিংয়ের বাবার সঙ্গে সম্পর্ক করেছিল, আর এখন মেয়েটা তার ছেলের সঙ্গে সম্পর্ক করতে চাইছে। এদিকে গামিং জানতে পারে তাদের সেই ছবিগুলো ভাইরাল হয়ে গিয়েছে। গামিং তখন নিজের মনে সিদ্ধান্ত নেয় সবাইকে জানিয়ে দেবে যে নায়না তার হবু বউ। এই মিথ্যা বলে অন্তত ভাইরাল হওয়া ছবির বিষয়টা সামাল দিতে পারবে। সময় নষ্ট না করে সে তৎক্ষণাৎ নায়নাকে খুঁজতে বেরিয়ে যায়, কিন্তু রাত নামতেই নায়নার সৎমা আবারও তাকে জোর করে অপহরণ করে। এবার সরাসরি এক বৃদ্ধ ব্যবসায়ীর গাড়িতে তুলে দেয় নায়নাকে। ঠিক তখনই সেখানে হাজির হয় গামিং। পুরো ঘটনাটা দেখে সে ভেতরে ভেতরে কেঁপে ওঠে। এক মুহূর্ত দেরি না করে এগিয়ে গিয়ে সব গুন্ডাদের উপর ঝাঁপিয়ে পড়ে। কয়েক মিনিটের মধ্যেই সবাইকে কাবু করে নায়নাকে বাঁচিয়ে নেয়। নায়নাকে রক্ষা করার পর গামিং তাকে তার সঙ্গে যেতে বলে। নায়না আর আপত্তি না করে চুপচাপ তার সঙ্গে চলে যায়। গামিংয়ের বাড়িতে পৌঁছেই সে নায়নাকে ফেক এঙ্গেজমেন্টের কাগজ এগিয়ে দেয়। নায়না অবাক হয়ে ইশারায় বলতে থাকে, সবকিছু করতে রাজি আছি, কিন্তু এই ভুয়া বিয়ের কাগজের দরকার কি? গামিং ঠান্ডা গলায় উত্তর দেয়, এটাই এখন সবচেয়ে জরুরি। আর হ্যাঁ, এই কাজের জন্য তোমাকে কর্মচারীর মতো বেতনও দেওয়া হবে। গামিং কথা বলার সময় উল্টো দিকে তাকিয়েছিল। ঠিক তখন নায়নার ফোনে স্কুলের প্রধান শিক্ষকের কল আসে। সে চুপচাপ ফোন রিসিভ করে কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যায়। এই আচরণ গামিংয়ের একদম ভালো লাগে না। সে ভেতরে ভেতরে রেগে যায়। পরের দিন নায়না আবার গামিংয়ের বাড়িতে আসে। এবার সে জানায় সব শর্ত সে মেনে নিতে রাজি আছে, তবে এর বদলে গামিংকে তার মায়ের তৈরি বিশেষ শিশুদের স্কুলটি তার বাবার কাছ থেকে কিনে নিতে হবে, যাতে সেটি অন্য কারো হাতে না চলে যায়। গামিং প্রথমে রাজি হয় না,
কিন্তু নায়না ধীরে ধীরে তার কাছাকাছি আসতে শুরু করে। এরকম আচরণ দেখে অবশেষে গামিং নায়নার শর্ত মেনে নেয়, তবে স্পষ্ট করে বলে দেয়, আমি মেয়েদের এভাবে গায়ে পড়ে ঘোরাঘুরি পছন্দ করি না, তাই দূরত্ব বজায় রাখবে। শুধু মানুষের সামনে আমার বউ হওয়ার নাটক করবে, যেমন হবু বউ তার স্বামীকে ট্রিট করে তুমি তেমনই করবে। গামিং আরও জানায়, এখন থেকে তুমি আমার বাড়িতেই থাকবে, কিন্তু আমরা আলাদা রুমে থাকবো। এসব বলে সে নিজের রুমে চলে যায়, কিন্তু ভেতরে ভেতরে তার নিজেরই খারাপ লাগছিল, কারণ একটু আগেই সে নায়নার সঙ্গে অনেকটা রুডভাবে কথা বলছিল। কিছুক্ষণ পরে নায়না এসে গামিংকে বলে, আমার পরার মতো কোনো কাপড় নেই, তাই আমাকে বাড়ি গিয়ে কাপড় আনতে হবে। তারপর গামিং বলে, তার দরকার নেই, আমি লোক পাঠিয়ে তোমার জন্য নতুন জামা আনিয়ে দেব। নায়না কিছু না বলে নিজের রুমে চলে যায়। সেদিন রাতে তাদের মধ্যে আর কোনো কথা হয় না, যার যার মতো ঘুমিয়ে পড়ে। পরদিন গামিং নায়নাকে নিয়ে তার বাবার বাড়িতে যায়। সেখানে গামিং এর দাদা আলাদাভাবে ডেকে নিয়ে কড়া গলায় বলেন, বিয়ের জন্য আর কোনো মেয়ে পেলে না? তুমি কি জানো না ওই মেয়ের মা তোমার বাবার জীবন ধ্বংস করে দিয়েছিল? গামিং হেসে জবাব দেয়, সবই ব্যবসার জন্য করছি, সময় হলে আমি নিজেই তাকে ছেড়ে দেব। এই কথা শুনে তার দাদা খুশি হয়। এরপর প্রেস কনফারেন্সের জন্য নায়না প্রস্তুত হচ্ছিল। ঠিক তখনই গামিং এর কাছে নায়নার সৎ বোন এসে নায়নার সম্পর্কে নানা রকম খারাপ কথা বলতে থাকে। গামিং এসব পাত্তা দেয় না। প্রেস কনফারেন্সে যাওয়ার পরে দেখা গেল নায়নার সাথে এক ছেলের ছবি ভাইরাল হয়ে গিয়েছে। মিডিয়া একের পর এক প্রশ্ন ছুটতে লাগলো। গামিং বিরক্ত হয়ে নায়নাকে সেখান থেকে সরিয়ে নেয়। আসলে সবই ছিল নায়না সৎমায়ের চাল। উদ্দেশ্য ছিল নায়না ও গামিংকে আলাদা করে দেওয়া। রুমে ফিরে নায়না গামিংকে বোঝানোর চেষ্টা করে এই ছবিটা পুরোপুরি ফেক। গামিং শান্ত গলায় বলে, এসব নিয়ে চিন্তা করো না। তারপর লোক লাগিয়ে দেয় যাতে এই ভুয়া খবরের উৎস কোথায় থেকে এসেছে তাড়াতাড়ি সেটা বের করতে পারে। নায়না পাশের রুমে চলে যাওয়ার পর গামিং এর কাছে তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে, এখন তো সব সমস্যার সমাধান হয়ে গেছে। আমার মনে হয় মিডিয়াকে জানিয়ে দেওয়া ভালো নায়না ম্যাডাম আপনার সঙ্গে প্রতারণা করেছে, তাই আপনি ব্রেকআপ করেছেন। এতে করে আপনি সহজেই তার হাত থেকে মুক্তি পেয়ে যাবেন। গামিং মুখ ঘুরিয়ে শান্তভাবে বলে, তুমি তোমার কাজ করো। অ্যাসিস্ট্যান্ট কিছু বলার চেষ্টা করলেও গামিং সেগুলো শুনতে চায় না। পাশের রুমে বসে থাকা নায়না তাদের কথোপকথন শুনে ভীষণ কষ্ট পায়, তাই সেই গামিং এর কাছে এসে বলে, আমি সব স্বীকার করব, মিডিয়াকে বলবো আমাদের ছবিগুলো ফেক। গামিং মাথা নেড়ে বলে, তুমি এসব করবে না। এদিকে মিডিয়া নায়নার সৎমা ও সৎ বোনকে প্রশ্ন করলে তারা নায়নাকে নিয়ে একের পর এক খারাপ মন্তব্য ছুড়ে দেয়। এসব কথা শুনে গামিং সরাসরি মিডিয়ার সামনে এসে দাঁড়িয়ে বলে, নায়না আমার বাগদত্তা, তার নামে বদনাম রটিয়ে কেউই রেহাই পাবে না, অপরাধী খুব দ্রুত শাস্তি পাবে। আসলে গামিং বুঝে গিয়েছিল এইসব সবই নায়নার সৎমা ও সৎ বোনের কাজ। এর পরের দৃশ্যে দেখা যায় নায়না রুমে ঢোকার আগে হঠাৎ তার সৎমাকে এক মহিলার সঙ্গে কথা বলতে দেখে। সেই মহিলা ছিলেন একসময় নায়নার মায়ের সেবিকা। পরদিন সকালে মাথা ঠান্ডা করে নায়না বুদ্ধি খাটাতে থাকে। গামিং এর অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে সেই মহিলার ফোন নাম্বার নিয়ে নেয়। তারপর অ্যাসিস্ট্যান্টকে বলে, আজ আমার ছুটি, আমি আমার বাড়ি যাচ্ছি, তোমার বসকে জানিয়ে দিও। বাড়ি পৌঁছে নায়নার বাবা ও পরিবারের অন্যরা তাকে উপেক্ষা করতে থাকে, এমনকি বলে, এখনই চলে যাও এখান থেকে। তাদের কথায় নায়নার মন খারাপ হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরে বাগানে গিয়ে বাবার সঙ্গে শৈশবের কথা বলতে থাকে। নায়নার বাবার মন কিছুটা নরম হয়ে যায় এবং তিনি বলেন, ডিনার পর্যন্ত থেকে যাও, আমাদের সাথে আজকে তুমি ডিনার করবে। অন্যদিকে নায়না চলে যাওয়ার পর গামিং বারবার অ্যাসিস্ট্যান্টকে নায়নার খোঁজ জিজ্ঞেস করতে থাকে। অ্যাসিস্ট্যান্ট মুচকি হেসে বলে, আপনি ম্যাডামের জন্য চিন্তা করছেন? গামিং যদিও চিন্তিত ছিল তবু মুখে অস্বীকার করে। তারপর বলে, নায়নার বাবার সঙ্গে কথা আছে এবং গাড়ি চালিয়ে নায়নার বাড়িতে পৌঁছে যায়। পৌঁছে নায়নার সঙ্গে দেখা হতেই বলে, বাড়ি ফিরে চলো। নায়না মাথা নেড়ে বলে, আজ আমি এখানেই থাকবো। গামিং অ্যাসিস্ট্যান্টকে ফোন করে জানিয়ে দেয় সে আজ রাতে নায়নার বাড়িতেই থাকবে। রাতের খাবারের পর তাদের থাকার জন্য একটাই রুম দেওয়া হয়। গামিং চারপাশে তাকিয়ে বলে, তোমার রুম এত সাদামাটা কেন? নায়না শান্তভাবে জানায়, এটাই আমার রুম, আমি সাধারণ থাকতেই পছন্দ করি। সে গামিংকে অনুরোধ করে অন্য রুমে থাকতে, কিন্তু গামিং রাজি হয় না, কারণ আলাদা রুমে থাকলে সবাই তাদের সন্দেহ করতে পারে। নায়না বাধ্য হয়ে চুক্তির কথা মনে করে একের রুমে থাকার জন্য রাজি হয়ে যায়, তবে বিছানা শেয়ার না করে মেঝেতে নিজের জন্য শোয়ার জায়গা করে নেয়। মাঝরাতে গামিং তাকে বিরক্ত করে বলে, তুমি আমাকে গল্প শোনাও। নায়না অনিচ্ছায় হরর গল্প শুরু করলো। কিছুক্ষণ পর গামিং বিরক্ত হয়ে বলল, হয়েছে, আর এসব শোনাতে হবে না। নায়না চুপ করে শুয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পরই দেখতে পেল গামিং এসে তার পাশে শুয়ে আছে। নায়না চোখ কুঁচকে বলে, নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ো। কিন্তু গামিং যেন বিরক্তি ভরা কণ্ঠে নায়নাকে বলে, তুমি নিজেই তো আমাকে ভূতের গল্প শুনিয়ে ভয় দেখিয়েছো, এখন আবার আমাকে
আমাকে একা শুতে বলছো? আমি তো ভয়ে মরছি। গামিংয়ের এমন কথা শুনে নায়না একটু হেসে দেয়। তারপর নিজের ফোনে মিষ্টি সুরের একটি গান চালিয়ে গামিংয়ের কানে শোনায়, যেন ভয়ের অন্ধকারটা সুরের ভেতর মিলিয়ে যায়। কিছুক্ষণ পরে সত্যি গামিংয়ের মুখে শান্তির ছাপ ফুটে ওঠে, আর সে আবার নিজের বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে গামিং নায়নার বাবার সঙ্গে দেখা করে। গামিং নায়নার বাবাকে সরাসরি বলে, আপনার কাছে যে শেয়ার আছে সেটা আমার কাছে বিক্রি করে দিন, আর কয়েকদিন গেলে দাম অনেক কমে যাবে। এই কথা শুনে নায়নার বাবার মুখের ভাব মুহূর্তে গম্ভীর হয়ে যায়। রাগে তিনি সেখান থেকে উঠে চলে যায়। এই দৃশ্য দেখে নায়নাও তার পিছু নেয়। নায়নার বাবা তখন থেমে কড়া স্বরে বলেন, তুমি কি শুধু গামিংয়ের জন্য আমার কাছে এত ভালো ব্যবহার করেছো, শেয়ার বিক্রি করানোর জন্য? নায়নার চোখে জল এসে যায়। নায়না তখন ইশারায় বোঝায়, আমি এমন কিছু চাইনি, আমি সত্যিই তাকে ভালোবাসি। মেয়ের এমন আন্তরিক কথা শুনে বাবার মন গলে যায়। কিছুক্ষণ চুপ থেকে তিনি অবশেষে রাজি হন গামিংয়ের কাছে শেয়ার বিক্রি করতে। এর পরের দৃশ্যে আমরা দেখি গামিং আয়নার সামনে বসে ইশারায় কথা বলার কৌশল অনুশীলন করছে। তখনই নায়না ঘরে ঢুকে বলে, আমি একটু বাইরে যাচ্ছি। গামিং কিছু জিজ্ঞেস করার আগেই নায়না দরজা পেরিয়ে চলে যায়। রাতে দিকে গামিং আবারও নায়নাকে বাইরে যেতে দেখে। কৌতূহলে সে তার পিছু নেয় এবং লক্ষ্য করে নায়না একজন অচেনা লোকের সঙ্গে আলাদা হয়ে কথা বলছে। গামিং দূর থেকে লুকিয়ে সেই লোকের ছবি তুলে নিয়ে নিজের একজন বিশ্বস্ত লোককে পাঠিয়ে বলে, যেভাবেই হোক এই লোকটির সম্পর্কের সবকিছু খবর আমাকে বের করে দাও। কিন্তু রাতে বাড়ি ফেরার সময় নায়না আবারও তার সৎ মায়ের পাঠানো সেই কুখ্যাত ব্যবসায়ীর মুখোমুখি হয়। লোকটি আবারও নায়নাকে গাড়িতে তুলে নিয়ে জোর জবরদস্তি করার চেষ্টা করতে থাকে। আর ঠিক তখনই সেখানে গামিং হাজির হয়। সে লোকটিকে মারতে শুরু করে আর নায়নাকে নিয়ে গামিং তার বাড়ি চলে যায়। বাড়ি ফেরার পর নায়নার আহত জায়গায় গামিং মলম লাগিয়ে দেয়। নায়না তখন কিছু বলতে চায়, কিন্তু গামিং তার কথা বুঝতে পারে না। যখন নায়না নিজের ফোন নেওয়ার জন্য গামিং এর দিকে ঝুঁকে আসে, গামিং তার এতটা কাছে আসা দেখে এক অদ্ভুত উষ্ণতা অনুভব করে এবং হঠাৎ খুশিতে যেন তার মাথাটা ঘুরে যায়। সে বেহুশ হয়ে পড়ে যায়। আসলে ওই ব্যবসায়ীর সঙ্গে লড়াই করার জন্যই গামিং এর শরীর প্রচন্ড দুর্বল হয়ে পড়েছিল। তাই এবার নায়না নিজ হাতে তার জন্য হেলদি খাবার রান্না করে। রাতে যখন গামিং এর জ্ঞান ফিরে আসে, সে দেখে টেবিল ভরা নানা রকম সুস্বাদু খাবার সাজানো, আর নায়না সেগুলো তার সামনে নিয়ে বসে আছে। গামিং শান্তভাবে ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছিল। হঠাৎ তার অ্যাসিস্ট্যান্টের ফোন আসে। অ্যাসিস্ট্যান্ট বলছিল যে লোকটার সাথে নায়না কথা বলছিল সে আসলে একজন ডিটেকটিভ। গামিং চুপ করে শুনতে থাকে। অ্যাসিস্ট্যান্ট জানায় নায়না তার মায়ের মৃত্যুর আসল কারণ খুঁজে বের করতে এই ডিটেকটিভকে ভাড়া করেছিল, কিন্তু অতিরিক্ত টাকা চাইলে হতাশ হয়ে নায়না কাজটি ছেড়ে দেয়। গামিং এর চোখে তখন দৃঢ়তা। ঠান্ডা গলায় বলে, ওকে বলো কাজ শুরু করুক, যত টাকা লাগে আমি দেব। সেই রাতে ঘুমের আগে ডিটেকটিভ নিজে নায়নাকে ফোন করে বলে, আপনার কাজ শুরু হয়ে গেছে। এই কথা শুনে নায়নার মুখে হাসি ছড়িয়ে পড়ে। পরদিন সকাল, গামিং আয়নার সামনে দাঁড়িয়ে গম্ভীরভাবে প্রস্তুত হচ্ছিল। আজ তাকে নায়নার বাবার সাথে প্রেস কনফারেন্সে যেতে হবে। নায়নাও রেডি হয়। গামিং যখন তাকে দেখে, চোখ যেন মুহূর্তে আটকে যায় নায়নার দিকে। গামিং এর মনে হচ্ছিল আজ যেন নায়নাকে নতুন করে চিনল সে। নায়না প্রবেশ করতেই সেখানে তার সৎ মায়ের বান্ধবীরা প্রশংসায় পঞ্চমুখ, আর নায়নাকে বলতে থাকে, তোমার মা তোমাকে কত ভালোবাসে, তোমার জন্য কি ভালো ছেলে পেয়েছে। নায়না ঠান্ডা হাসি দিয়ে সৎ মায়ের কাছে এগিয়ে যায়। ড্রিঙ্কস সার্ভ করার নাম করে হঠাৎই তার গায়ে পুরোটা ঢেলে দেয়। তারপর ব্যাগ থেকে একটি জামা বের করে বলে, এই নাও, এই জামাটি বদলে আসো। রুমে গিয়ে জামা খুলতেই তার সৎমা অবাক, কারণ সেই পোশাকটি ছিল এয়ার হোস্টেসের পোশাক। ঠিক তখনই নায়না ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দেয় আর তাকে ইশারায় বলতে থাকে, কি ব্যাপার, এত অবাক হচ্ছেন কেন? আপনি কি ভুলে গিয়েছেন আপনি একসময় এয়ার হোস্টেস ছিলেন? আর আপনার মেয়েও তো আপনার স্বামীর ঘরের নয় এবং আমার বাবার অবৈধ সন্তান। তার সৎমা দীর্ঘশ্বাস ফেলে বলে, তুমি যা বলছো সব সত্যি, তোমার বাবা এসব জানে। এরপর সে নায়নার মাকে নিয়ে কুৎসিত কথা বলতে শুরু করে। মুহূর্তেই পরিবেশ তীব্র হয়ে ওঠে, যেন দুজনের মাঝে যুদ্ধ শুরু হয়ে যায়। ঠিক তখনই নায়নার বাবা মিটিং শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ বড় মনিটরে ফুটে উঠল নায়না আর তার মায়ের ঝগড়ার ভিডিও ফুটেজ। সৎ মায়ের বিষাক্ত কণ্ঠ কানে বাজতে থাকে। নায়না সৎমা বলতে থাকে, তোমার বাবাই আমার পিছু নিয়েছিল। তোমার মা তাকে আমার হাত থেকে বাঁচাতে পারেনি, বেঁচে থাকলেও হয়তো কখনো বাঁচাতেও পারতো না। গামিং ও নায়নার বাবা দ্রুত রুমে ঢুকলেন। নায়নার বাবা তার স্ত্রীর পক্ষ নিয়েই কথা বললেন আর নায়নাকে তিরস্কার করতে লাগলেন। কষ্টে নায়না চোখ ভিজে আসছিল। গামিং ঠান্ডা গলায় তার বাবাকে বললেন,
আপনি আপনার স্ত্রীর দোষ আড়াল করতে নির্দোষের মুখ বন্ধ করছেন। নায়নার সৎমা তৎক্ষণাৎ কোমল ভান করে বলল, আমি সব করেছি আমার মেয়ের জন্য, কারণ তুমি তাকে নিজের মেয়ে হিসেবে কখনোই স্বীকার করনি। বাইরের পরিস্থিতি সামাল দিতে নায়নার বাবা রুম ছেড়ে বেরিয়ে যায়। নায়না পিছন পিছন যেতে চায়, কিন্তু তার সৎমা তাকে আটকে দেয়। নায়না ধাক্কা দিয়ে এগিয়ে যেতে চাইলে হঠাৎ সৎবোন ছুরি নিয়ে তাকে আঘাত করতে আসে, কিন্তু নায়নার দিকে ছুরি আসার আগেই গামিং সামনে এসে পড়ে, আর ছুরিতে গামিংয়ের হাত কেটে গিয়ে রক্ত বের হতে থাকে। নিজের রক্তের দৃশ্য দেখে সে মুহূর্তে অজ্ঞান হয়ে পড়ে। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তার জানায় গামিংয়ের এমন একটি সমস্যা আছে যার ফলে রক্ত বা দুর্ঘটনার দৃশ্য দেখলেই সে ভয় পেয়ে জ্ঞান হারায়। দৃশ্যপট তখন ধীরে ধীরে অতীতে নিয়ে যায়। ছোটবেলায় গামিং স্কুল শেষ করে বাড়ি ফিরছিল। পথে শুনে কেউ বিল্ডিং থেকে লাফ দিয়েছে। কৌতূহলবশত সে ছুটে যায় সেটি দেখার জন্য, আর সেদিনের সে ভয়ঙ্কর দৃশ্য তার মনে চিরস্থায়ী হয়ে দাগ কেটে গেছে। আবার বর্তমান সময়ে ফিরে আসি। গামিংয়ের জ্ঞান ফিরতে সে হঠাৎ নায়নাকে শক্ত করে জড়িয়ে ধরে। ঠিক সেই মুহূর্তে তাদের অ্যাসিস্ট্যান্ট ঘরে ঢুকে পড়ে, কিন্তু এত কাছাকাছি অবস্থা দেখে একটু অপ্রস্তুত হয়ে চুপচাপ সরে যায়। এরপর নায়না বাইরে এসে তার বাবার সঙ্গে দেখা করে। হাসি মুখে তার বাবাকে ইশারায় বলে, বাবা তুমি জলদি গামিংয়ের কাছে গিয়ে সেটেলমেন্ট পেপারে স্বাক্ষর করে নাও। নায়নার মনে হচ্ছিল বাবা হয়তো ক্ষমা চাইতে এসেছে, কিন্তু কথা বলতে বলতে বুঝলো তা নয়, তার বাবা মনোভাব পুরো ভিন্ন। বাবার ঠান্ডা ব্যবহার দেখে নায়নার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে ওঠে। হঠাৎ তার বাবা গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, তোমার মা আমাকে ধোঁকা দিয়েছিল। তার বাবার কথা শুনে নায়না স্থির চোখে তাকে ইশারা করে বলে, আমার মা তোমাকে কখনোই ধোঁকা দেয়নি, আর আমি এটা প্রমাণ করেই ছাড়বো। যদি প্রমাণ করতে পারি তবে তুমি তোমার দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স দিবে। মাত্র 5% ওই মহিলাকে দিয়ে বাকিটা আমার নামে করবে। বাবা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর ধীরে মাথা নাড়লেন, কারণ আপাতত গামিংয়ের স্বাক্ষর তার খুব দরকার ছিল। বাড়ি ফিরে নায়না যখন গামিংয়ের কাছে স্বাক্ষর চাইল, গামিং কোনো প্রশ্ন না করেই কাগজে সই করে দিল। নায়না স্বাক্ষর করা কাগজ হাতে নিয়ে বাবার বাড়িতে পৌঁছায়। বাড়িতে ঢুকে সে নিজের সৎমাকে দেখে বিরক্ত হয়ে বলে, এখনো তুমি এই মহিলাকে বাড়ি থেকে বের করনি কেন? তার বাবা শান্ত স্বরে বলেন, সবই তো ডিভোর্স হয়েছে, এখনই কিভাবে বের করে দেই? আর শোনো, তোমার মা আত্মহত্যা করেছিল, এর পেছনে তোমার সৎমায়ের কোনো হাত নেই। ঠিক তখনই গামিং সেখানে চলে আসে। তার সঙ্গে নায়নার মায়ের পুরনো কেয়ারটেকারকেও নিয়ে আসে। কেয়ারটেকার সামনে দাঁড়িয়ে সব সত্য স্বীকার করে। তিনি বলেন, আমি ম্যাডামের ডিপ্রেশনের ওষুধ দিতাম, কিন্তু টাকা দিয়ে আমাকে কিনে নিয়েছিল আপনার স্ত্রী, আর বলেছিল ওষুধের অতিরিক্ত ডোজ দিতে। কথাটা শোনার পর নায়নার বাবা অবাক হয়ে গেলেন। তিনি তার স্ত্রীর দিকে ঘুরে প্রশ্ন করতেই নায়না সৎমা সব অস্বীকার করে যেতে লাগলো। কিন্তু কেয়ারটেকার এবার আরো বলতে শুরু করে, ম্যাডামের কাছে প্রায়ই কেউ ফোন দিত, একটানা বিরক্ত করতে থাকতো। সেই ফোন দিত আপনার স্ত্রী জিয়া। নায়নার বাবা যখন কেয়ারটেকারের দেখানো নাম্বারটা দেখলেন, তার চোখকে যেন সে বিশ্বাসই করতে পারছিল না। এটা সত্যি তার দ্বিতীয় স্ত্রীর নাম্বার। এবার আর সৎমায়ের মিথ্যা ধরা পড়ে সে রক্ষা পেল না। নায়না সৎমা শেষ চেষ্টা করলো স্বামীর মন জয় করার, কিন্তু বাবা দৃঢ় কণ্ঠে বললেন, যেহেতু আমাদের ডিভোর্স হয়েই গেছে, তাই এখন তোমাকে এক মুহূর্তের জন্যও এ বাড়িতে দেখতে চাই না। সবশেষে নায়না নীরবে সেখান থেকে বেরিয়ে যায়। মাঝ রাস্তায় হঠাৎ নায়না গাড়ি থেকে নেমে যায়। চোখ মুখে তার অদ্ভুত এক শূন্যতা। সোজা হাঁটতে হাঁটতে সে পৌঁছে যায় একটি উঁচু দালানে। রাতের বাতাসে তার চুলগুলো এলোমেলো হয়ে উঠছিল, শরীরে তার মদের গন্ধ। সেই নেশায় একেবারে বেহুশ। এই খবর গামিংয়ের কাছে পৌঁছাতেই গামিং ছুটে আসে নায়নার কাছে, তার চোখে ভয় আর উদ্বেগের ছাপ। গামিং নায়নাকে নিচে নামার জন্য ডাকতে থাকে। নায়না হঠাৎ ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে মা বলে চিৎকার করে ওঠে। এরপরই জ্ঞান হারিয়ে পড়ে যায় গামিংয়ের কোলে। পরদিন সকালে যখন নায়নার হুঁশ ফেরে, প্রথমেই দেখে গামিং তার পাশেই ঘুমাচ্ছে। গামিংয়ের মুখে সারা রাত জাগার ক্লান্তি ছিল। গামিং ধীরে বলে ওঠে, কাল রাতে তুমি নেশা করে এমন সব কাজ করছিলে, তাই তোমার পাশে থাকতে হয়েছে। তাছাড়া তুমি বারবার মা বলে ডাকছিলে। নায়না চুপচাপ শুনতে থাকে। হঠাৎ কিছু মনে পড়ে জিজ্ঞেস করে, আমি কি কথা বলেছি? নিজের কণ্ঠস্বর শুনেই সে থমকে যায়। তার চোখে অবিশ্বাস, ঠোঁটে আনন্দের হাসি। গামিং নায়নার এই খুশি দেখে নিজেও একরকম প্রশান্তি পায়। এরপর গামিং তাকে নিয়ে যায় নিজের বাবার বাড়িতে। সেখানে সবাই নায়নার মুখে শব্দ দেখে সবাই অবাক হয়ে যায়। গামিংয়ের দাদা নাতিকে একপাশে ডেকে নিয়ে ধীর স্বরে বলে, এখন নায়নার আর আমাদের প্রয়োজন নেই, তাকে ছেড়ে দাও। গামিং বিরক্ত হয়ে প্রসঙ্গ বদলাতে চায়। দাদা নায়নাকে কেক খেতে বলে। নায়না ভদ্রভাবে জানায়, আমার কেকের ক্রিমে অ্যালার্জি আছে। এই কথা শুনে দাদার চোখে এক ঝলক স্মৃতি ভেসে ওঠে। তার নিজের ছেলেরও একই অ্যালার্জি ছিল। কিছু না বলে তিনি সরে যান। সেদিন রাতে গামিং আর নায়না গাড়ি করে ফিরছিল। হঠাৎ নায়না বলে ওঠে,
আমাদের কাজ শেষ, আমাদের চুক্তিটাও শেষ। গামিন ঠান্ডা গলায় উত্তর দেয়, ঠিক আছে, কালই ভেঙে ফেলবো আমাদের চুক্তি। কিন্তু রাতে কেউই ঘুমাতে পারে না। নাইনা মনে মনে ভাবে, এত সহজে কেউ আলাদা হতে পারে কিভাবে। অন্যদিকে গামিং এর মনেও একই প্রশ্ন। পরদিন সকালে গামিং কিছু কাগজপত্র নাইনার হাতে দেয় আর বলে, আমার আঙ্কেলই তোমার মায়ের ছবি তুলেছিল আর সেই ছবিগুলো ভাইরাল করেছিল। নাইনা অবাক হয়ে বলে, তাহলে উনি আমার মাকে নির্দোষ প্রমাণ করতে পারবেন। আমি এখানেই থাকবো যতক্ষণ না আমার মা নির্দোষ প্রমাণিত হয়। গামিং মনে মনে খুশি হয়, এটাই তো সে চেয়েছিল। নাইনা আরো বলে, তোমার দাদা তো তোমাকে বিয়ে দিতে চাইছে, আপাতত বলো আমরা রিলেশনে আছি, কাজ হয়ে গেলে আলাদা হয়ে যাব। গামিং হাসি মুখে রাজি হয়ে যায়। যেভাবেই হোক সে নাইনার সাথেই থাকতে চায়। এদিকে গামিং এর দাদার অ্যাসিস্ট্যান্ট তাকে নাইনার ডিএনএ রিপোর্ট এনে দেয়। রিপোর্ট দেখে তিনি থমকে যান। যা ভেবেছিল সেটাই সত্যি, নাইনা আসলে তারই নাতনি। এক মুহূর্ত দেরি না করে তিনি নাতনির সাথে দেখা করতে রওনা হয়। গামিং একদিন নাইনাকে জানায়, আমি তোমাকে অনেক ভালোবাসি। হঠাৎ করে তার দাদা সেখানে এসে উপস্থিত হয়। দাদা কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, তোমরা যদি একে অপরকে ভালোবাসো তাহলে আমার আর কিছু বলার নেই, বরং আমি চাই তোমরা খুব জলদি বিয়ে করে ফেলো। দাদার কণ্ঠে ছিল তো ভালোবাসা। গামিং কিছুটা দ্বিধায় ছিল, কিন্তু দাদার ভালোবাসার জোরে শেষমেশ সেও রাজি হয়ে যায়। পরদিন উনি ডাক্তার নাইনাকে বলে, আপনি যদি গামিং এর কাছাকাছি থাকেন, শারীরিকভাবে তাকে অনুভব করাতে পারেন যে আপনি আছেন, তাহলে তার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। এইসব কথা শুনে নাইনার মনে হয়, এতদিন গামিং আমার জন্য অনেক কিছু করেছে, এবার সময় এসেছে আমি কিছু করি তার জন্য। তাই সে স্থির সিদ্ধান্ত নেয় সে গামিং এর পাশে থাকবে, তার পাশে দাঁড়াবে এই লড়াইয়ে। সেই রাতেই নাইনা বাসায় ফিরে আসে। আস্তে আস্তে এগিয়ে যায় গামিং এর দিকে। এক পা দুপা করে সেই গামিং এর আরো কাছাকাছি চলে আসে। এতটা কাছাকাছি আসতে দেখে গামিং চোখ বন্ধ করে ফেলে, যেন এই মুহূর্ত চিরকাল ধরে রাখতে চায়। ঠিক তখনই নাইনা বলে ওঠে, এই কাছাকাছি আসাটুকুই কি যথেষ্ট? এই প্রশ্নে গামিং চমকে ওঠে। আর তখন নাইনা সত্যিটা জানিয়ে দেয়, আসলে ডাক্তার বলেছে আমি যেন তোমার কাছেই থাকি, তাই ঠিক করেছি এখন থেকে অফিসেও তোমার সঙ্গেই যাব। গামিং কোনো আপত্তি করে না, বরং পরদিন দুজনে হাতে হাত রেখে অফিসে যায়। নাইনা এক মুহূর্তের জন্য গামিং এর হাত ছাড়ে না। হঠাৎ এক সময় গামিং হেসে বলে ওঠে, আমার একটু ওয়াশরুমে যেতে হবে, এখনো যদি আমার সঙ্গে যেতে চাও তাহলে হাত ছাড়ার কোনো দরকার নেই। এই কথা শুনে বেচারি নাইনা একটু লজ্জায় পড়ে গিয়ে একেবারে মুখ নামিয়ে ফেলে, তারপর ধীরে ধীরে হাতে ছেড়ে দেয়। পরের দিন নাইনা শপিং করতে বের হয়। হাঁটতে হাঁটতে গামিং এর সঙ্গে চ্যাট করতে থাকে। হঠাৎ রাস্তার মাঝখান থেকে কিছু লোক এসে তাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। এই অপহরণ ছিল তারই সৎমায়ের পরিকল্পনা। সন্ধ্যায় গামিং যখন নাইনার জন্য একটি রিং কিনে ঠিক করেছিল যে সে আজকেই তাকে প্রপোজ করবে, ঠিক তখনই তার কাছে ফোন আসে নাইনার সৎমায়ের। ফোনে সে বলে, তুমি যদি নাইনাকে জীবিত দেখতে চাও তাহলে তাড়াতাড়ি আমার পাঠানো ঠিকানায় চলে এসো। এই খবর শোনার পর গামিং কিছু না ভেবেই রিংটা পকেটে রেখে দৌড়ে বেরিয়ে পড়ে। নির্ধারিত লোকেশন পৌঁছেতেই সে দেখে নাইনার উপরে তার সৎমা অনেক অত্যাচার করছে। তখনই গামিং চিৎকার করে বলে, নাইনাকে কিছু করবেন না, আপনার যা দরকার আমি দিতে রাজি আছি। কিন্তু তার সৎমা তখন গর্জে উঠে বলে, তোমরা আমার সব কেড়ে নিয়েছো, এবার আমি নাইনার সবকিছু শেষ করে দেব। এই বলে সে নাইনাকে ছাদ থেকে ফেলে দেওয়ার জন্য এগিয়ে যায়, কিন্তু তখনই গামিং এর লোকেরা এসে পড়ে এবং নাইনার সৎমাকে ধরে ফেলে। গামিং দৌড়ে নাইনার কাছে যায়। কোনো মতে বিল্ডিং এর কিনারায় লটকে থাকা নাইনাকে ধরে ফেলে এবং ওপরে টেনে তোলে। নাইনাকে বাঁচিয়ে জড়িয়ে ধরে সে বলতে থাকে, আমি তোমাকে হারাতে পারবো না, আর কিছু হওয়ার আগে আমি আমার মনের কথা তোমাকে বলে দিতে চাই। এই বলে সে পকেট থেকে রিংটা বের করে নাইনাকে বিয়ের প্রস্তাব দেয়। নাইনার চোখ জলে ভরে ওঠে। সে হাসি মুখে মাথা নেড়ে রাজি হয়। এর পরের দৃশ্যে দেখা যায় নাইনা আর গামিং বিয়ের পোশাক কিনতে শপিং করতে যায়। নাইনা যখন বিয়ের পোশাক পরে গামিং এর সামনে আসে, গামিং তো এক দৃষ্টিতেই তাকিয়ে থাকে, তার চোখ যেন সেখানে আটকে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই নাইনা তখন নিজ বাড়িতেই ছিল। হঠাৎ করে তার বাসায় হাজির হয় গামিং এর চাচা। তিনি হাতে একটি ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে আসেন। নাইনার সামনে সেই রিপোর্টটা তুলে ধরে তিনি বলেন, তোমার মা আর আমার ভাই অনেক আগেই সম্পর্কে জড়িয়েছিল, কিন্তু আমার বাবা মানে গামিং এর দাদা তাদের সম্পর্ক কোনোভাবে মেনে নেয়নি। তিনি আরো জানান, সেই বাধার পর নাইনার মায়ের বিয়ে
হয়ে যায়, কিন্তু বিয়ের পরও তার মায়ের সাথে গামিংয়ের বাবার সম্পর্ক আবার গড়ে ওঠে। এরপর তিনি এক এক করে কিছু ছবি বের করে নায়নাকে দেখাতে থাকে। ছবিগুলো দেখে নায়নার হৃদয় যেন ভেঙে পড়ছিল। সে এতদিন ভেবেছিল তার মা একজন নিষ্পাপ সৎ নারী ছিলেন, কিন্তু আজকের এই প্রমাণগুলো তার সেই বিশ্বাসকে যেন একেবারে গুড়িয়ে দেয়। নায়না চোখে মুখে ছিল স্পষ্ট দুঃখ, অপমান আর অবিশ্বাসের ছাপ। নায়না কাঁদতে কাঁদতে বলে ওঠে, আমার মা তো এমন ছিলেন না, তাহলে কি এতদিন আমি ভুল ভেবেছিলাম? অন্যদিকে গামিংয়ের চাচা এবার গামিংয়ের কাছেও যায়। তাকেও ডিএনএ রিপোর্ট দেখিয়ে বলেন, তুমি আমাদের বংশের কেউ না। এই কথা শুনে গামিং কাপা গলায় জিজ্ঞেস করে, তাহলে আপনি কি চান? উত্তরে গামিংয়ের চাচা কঠিন কণ্ঠে বলে, আমি চাই তুমি কোম্পানি, এই সম্পত্তি সবকিছু দাবি ছেড়ে দিয়ে এখান থেকে চিরতরে চলে যাবে। এর পরের দৃশ্যে আমরা দেখি নায়না এবার তার বাবার কাছে যায়। সে সরাসরি জিজ্ঞেস করে, মা কি সত্যি দোষী ছিলেন? এবার তার বাবা আর চুপ করে থাকতে পারেন না, তিনি সবকিছু খুলে বলেন। নায়নার বাবা জানান, তিনি একসময় গামিংয়ের দাদার কোম্পানিতে চাকরি করতেন। একদিন হঠাৎ গামিংয়ের দাদা এসে বলেন, তোমাকে আমার ছেলের প্রেমিকাকে বিয়ে করতে হবে। নায়নার বাবা তখন আর না করতে পারেনি, কারণ তিনি আগেই নায়নার মাকে ভালোবেসে ফেলেছিলেন। তাদের বিয়ের কিছুদিন পরই তিনি জানতে পারেন নায়নার মা প্রেগনেন্ট, আর সেই ছিল নায়না, অর্থাৎ নায়না আসলে গামিংয়ের বাবার সন্তান। এই কথাগুলো শুনে নায়নার ভেতরটা যেন একেবারে ধসে পড়ে যায়। সে কেঁদে ফেলে বাবাকে বলেই দেয়, তুমি শুরু থেকে জানতে আমি তোমার নিজের মেয়ে না, তবুও কেন আমায় কখনো বলনি? কেন আমাকে মিথ্যার মাঝে বড় হতে দিলে? এ কথা বলে সে ভীষণ কষ্ট নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরবর্তী দৃশ্যে নায়না যায় তার মায়ের কবরের সামনে। কবরের সামনে দাঁড়িয়ে সে বলে, মা, তোমার জন্য আমি পুরো দুনিয়ার সঙ্গে যুদ্ধ করেছি, সবাইকে ভুল প্রমাণ করতে চেয়েছি, কিন্তু আজ তোমার জন্যই আমাকে আমার বাবার সামনে মাথা নিচু করতে হয়েছে। যাকে আমি এতটা ভালোবাসি, আজ প্রমাণ হলো সে আসলে আমার ভাই। এই বলে নায়না ভেঙে পড়ে কান্নায়। এই দৃশ্য গামিং লুকিয়ে দাঁড়িয়ে দেখছিল দূর থেকে। রাতে বাড়ি ফিরে নায়না গামিংয়ের সঙ্গে একটাও কথা বলে না, চুপচাপ এড়িয়ে চলে যায় তার রুমে। গামিং বুঝতে পারে কিছু একটা ঠিক নেই। সে কাছে গিয়ে নায়নাকে জড়িয়ে ধরে, কিন্তু তখন নায়না বলে, আমাদের সম্পর্ক কখনোই পূর্ণতা পাবে না, কারণ আমরা তো ভাই বোন। এই কথা শুনে গামিং তাকে থামিয়ে দিয়ে বলে, আমি আসলে তার সন্তান না, আমার দাদা আমাকে দত্তক নিয়েছিল। যেদিন আমার বাবা মারা যায়, আমার চাচার সম্পত্তি হাতিয়ে নেবার জন্য উঠে পড়ে লেগেছিল। তখন দাদা আমাকে দত্তক নিয়ে আমার বাবার অবৈধ সন্তান বলে পরিচয় দেয়, শুধু সম্পত্তি বাঁচাতে। এই সত্য জানার পর নায়নার চোখে আবার ফিরে আসে আলো। তাহলে আমরা ভাই বোন নই। গামিং, তুমি চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশে থাকবো। কিন্তু গামিং আবার জানায়, দাদা বলেছেন সম্পত্তি বাঁচাতে হলে আমাকে অন্য কাউকে বিয়ে করতে হবে, আর আমাদের সম্পর্ক থাকতে পারবে না, আমাদের ভাই বোন হয়েই থাকতে হবে। এই কথা শুনে নায়নার ভেতর যেন আবারও সবকিছু ভেঙে পড়ে। সে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যায়। রাস্তায় চলতে চলতে হঠাৎ তার মাথা ঘুরে পড়ে যায়। জ্ঞান ফেরার পর সে দেখে তার সামনে দাঁড়িয়ে আছেন তার স্কুলের প্রধান শিক্ষক। তিনি নায়নার হাতে তুলে দেন তার মায়ের লেখা একটি ডায়েরি। ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে নায়না জানতে পারে বিয়ের পর তার মায়ের কারোর সাথে কোনো সম্পর্কই ছিল না, বরং গামিংয়ের চাচা পরিকল্পনা করে তার মাকে ড্রাগস দিয়ে গামিংয়ের বাবার কাছে পাঠিয়েছিল। আর তখন তার বাবা চেষ্টা করেছিল তাকে সামলাতে। তখনই সেই সুযোগে গোপনে ছবি তুলে রাখে গামিংয়ের চাচা। তার পরপরই সেই ছবিগুলো সে ভাইরাল করে দেয়। গামিংয়ের বাবার জন্য দিনগুলো সহ্যের বাইরে চলে গিয়েছিল। অপমান, অবহেলা আর অন্যায় অভিযোগের ভার সহ্য করতে পারছিল না। পরে তিনি শেষমেশ নিজের জীবন শেষ করে দেয়। এইসব শুনে নায়না বুঝতে পারল তার মা এবং গামিংয়ের বাবা দুজনেই নির্দোষ। ভাগ্যের নিষ্ঠুর খেলায় তারা শুধু বলি হয়েছে। পরদিন গামিং তার দাদাকে সঙ্গে নিয়ে বিয়ের প্রেস কনফারেন্সে হাজির হয়। সবার সামনে গামিং শান্ত গলায় কিছু বলার আগেই দরজার দিক থেকে ধীরে ধীরে এগিয়ে আসে নায়না। গায়ে সাদা বিয়ের পোশাক, এসে সোজা মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বলে, আমি গামিংকে বিয়ে করব। ঘরে ফিসফাসানি শুরু হতে থাকে। গামিংয়ের আঙ্কেল ঠান্ডা গলায় বলে, এটা সম্ভব না, তোমরা তো ভাই বোন। সবাই স্তব্ধ হয়ে যায়। গামিংয়ের দাদা তখন ধীর কণ্ঠে বলেন, ওরা আপন ভাই বোন নয়, গামিংকে আমি দত্তক নিয়েছিলাম। এবার আঙ্কেলের ঠোঁটে তাচ্ছিল্যের হাসি। তাহলে গামিং কোনো সম্পত্তিই পাবে না, কোম্পানির মালিকানা থেকে বঞ্চিত হবে। গামিং স্থির দৃষ্টিতে আঙ্কেলের দিকে তাকায়, গলায় দৃঢ়তা নিয়ে বলে, আমার কিছুই লাগবে না, নায়নাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর দৃশ্য বদলায়। নায়না দাদার সঙ্গে একান্ত কথা বলে। তার কণ্ঠে আত্মবিশ্বাস নিয়ে বলে, আমি যেহেতু এ পরিবারের মেয়ে, চাইলে কোম্পানির সিইও হতে পারি।
দাদা চুপ করে রইলেন কিছুক্ষণ, তারপর রাজি হয়ে গেলেন। জরুরি মিটিং ডেকে সবাইকে ঘোষণা করলেন নাইনাই কোম্পানির নতুন সিইও। কিন্তু আঙ্কেল তখনও হাল ছাড়েননি। তিনি বললেন নাইনার রিপোর্ট ভুল। দাদা সোজা হয়ে বসলেন, কণ্ঠস্বর কঠোরতা নিয়ে বললেন রিপোর্টে কোনো ভুল নেই, আমি নিজেই তার ডিএনএ পরীক্ষা করিয়েছি। এরপর নাইনা সবার সামনে তার বাবা মায়ের ওপর চাপানো মিথ্যা বদনামের সত্য উন্মোচন করে। আঙ্কেলের মুখে কোনো কথা রইল না। গামিংয়ের দাদা এসব শুনে তার ছোট ছেলেকে কোম্পানি থেকে বহিষ্কার করে। নাইনার ঠোঁটে প্রথমবারের মতো মুক্তির হাসি ফুটে ওঠে। সে তার বাবা মাকে নির্দোষ প্রমাণ করতে পেরেছে। নাইনা তার দাদাকে শান্ত গলায় বলে, আমি সিইও হতে চাই না, আমি যা করেছি শুধুমাত্র আঙ্কেলের সব মিথ্যা ফাঁস করার জন্য করেছি। এখন আমার কাজ শেষ। দাদা আর বাধা দিলেন না। এরপর নাইনা গামিংকে কিছু না জানিয়ে একাই চলে যায়। গামিং অনুভব করে নাইনা তার ওপর অভিমান করেছে। নাইনা একা হাঁটছিল, হঠাৎ তার স্কুলের প্রধান শিক্ষক এসে বলেন তাড়াতাড়ি তোমার মায়ের কবরের কাছে যাও। নাইনা কিছু না ভেবে সোজা কবরস্থানে যায়। সেখানে গিয়ে অবাক হয়ে দেখে তার মায়ের কবর সুন্দর করে সাজানো হয়েছে, ফুল, মোমবাতি, শান্ত পরিবেশ। হঠাৎ কেউ পেছন থেকে নাইনা বলে ডেকে ওঠে। নাইনা বুঝতে পারে এটি গামিংয়ের কণ্ঠ। ধীরে ধীরে গামিং কাছে এসে বলে, আমি তোমার রাগ ভাঙাতে চেয়েছি, তাই তোমার মায়ের কবরের সামনে আমি ক্ষমা চাইতে এসেছি। নাইনার চোখ ভিজে ওঠে। গামিং পকেট থেকে একটি রিং বের করে তার আঙুলে পরিয়ে দিয়ে বলে, তুমি কি আমার সঙ্গে থাকবে? নাইনার ঠোঁটে হাসি ফুটে উঠল। দুজনে খুশিতে ভরে ওঠে। তারা দুজনেই মায়ের কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করতে থাকে যেন তাদের সামনের জীবন সুখের হয়। এভাবে এই গল্পটি শেষ হলো এক উষ্ণ, শান্ত এবং সুন্দর হ্যাপি এন্ডিংয়ে।